इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। 1 जुलाई से देखिए सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। যে যে শত্রুদের তোমরা গুলি করে মেরেছো তাদের আত্মাগুলো শরীর থেকে বেরোতেই চায় না, ওরা আবার বেঁচে ওঠে। স্যার এটা কোনো আত্মার ব্যাপার নয় স্যার। তাহলে হারপিস কি করে বেঁচে উঠলো? স্যার এসপি স্যার সুইজারল্যান্ডে গেছেন, যখনই জানতে পারা যাবে। আরে সুইজারল্যান্ডটা কি একটা ছোট গ্রামের মতন নাকি যে হারপিস ওখানে চায়ের দোকানে বসে চা খাবে আর প্রদ্যুম্নের জন্য অপেক্ষা করবে? স্যার আমি কি বললাম সুইজারল্যান্ড গ্রাম? তাহলে কোথায় গেল এসিপি প্রদ্যুম্ন? রুম থেকে কোথায় উধাও হলো? স্যার ওখানকার একজন ইন্সপেক্টর ক্রিস্ট, উনি কিছুক্ষণের মধ্যে এসপি স্যারের রুমে তালা ভেঙে ভেতরে ঢুকবেন। যখনই ভিতরে ঢুকবেন তারপরেই আমাদের ফোন করবেন। ফোন এসে গেছে। হ্যালো ক্রিস্ট, তুমি কি এসপি স্যারের রুমে ঢুকেছো? হ্যাঁ স্যার, এটা খুবই চিন্তারই একটা বিষয়। স্যার, ওই সাক্ষী যে গুলি চলার আওয়াজটা শুনেছিল সেটা সত্যি। স্যার, দেখে তো এরকমই মনে হচ্ছে যে এই আয়নার সামনে দাঁড়িয়েছিল তাকে পেছন থেকে গুলি করা হয়েছে। আয়নার ওপর এই রক্তের দাগগুলো দেখুন। আর স্যার, এই কাঁচের দরজার ওপরও রক্তের দাগগুলো দেখা যাচ্ছে। ঘরের মধ্যে গুলি চলেছে। হ্যাঁ স্যার, আর যেমনটা আপনি দেখতে পাচ্ছেন রক্তের দাগ মেঝের ওপরও ছিটিয়ে পড়ে আছে। ডিড ইউ ফাউন্ড এসিপি প্রদ্যুম্ন ইন দ্য রুম? না স্যার, পুরো ঘরটাই তছনছ হয়ে পড়ে আছে, কিন্তু ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। আর উনি ওনার ফোনটাও রিসিভ করছেন না। তুমি কি আমাদের একটা সাহায্য করবে? স্যার, তুমি বাথরুম থেকে পাওয়া রক্তের স্যাম্পেল আমাদের পাঠিয়ে দাও, আমরা এসিপি স্যারের রক্তের সঙ্গে ওটাকে ম্যাচ করব। ইয়েস স্যার, নিশ্চয়ই। বাই বাই ক্রিস্টো। থ্যাংক ইউ স্যার। স্যার প্লিজ, আমাদের সুইজারল্যান্ডে যাওয়া উচিত। যাকে দেখো সেই সুইজারল্যান্ডে পালাচ্ছে। এখানে কাজটা কে করবে? যে লাশটা পাওয়া গেছে কন্টেনার ইয়ার্ডে সেই কেসটা কে সলভ করবে? স্যার আমরাই করব। 24 ঘন্টা। আরে স্যার আপনি 24 ঘন্টার পিছনে কেন পড়েছেন? প্রত্যেকবার 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা 24 ব্যাস। স্যার এর আগেও আমরা কেস সলভ করেছি, কোনোটা শেষ করতে 24 ঘন্টা লাগে, আবার কোনোটা শেষ করতে 1 সপ্তাহ লেগে যায়। নো সপ্তাহ 24 ঘন্টা। ইউ মিন 24 ঘন্টা? হ্যাঁ 24 ঘন্টা। ডিসকাস্টিং। স্যারের চোখ থেকে তো অনেক রক্ত বেরিয়েছে। এর বডিটাকে উল্টাও। শরীরের মধ্যে আর তো কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না। তার মানে গলায় ফাঁস লেগে মারা গেছে। বডিটা চেক করো, কোনো আইডেন্টিটি প্রুফ আছে? রবি, এর বাড়ির লোককে খবর দাও। এই দেখুন স্যার, পকেটে মোবাইল ছিল। এর শেষ কলটা চেক করো। অদ্ভুতভাবে মেরেছে একে। লাশ এই হার্ট শেপের বেলুনগুলোর সাথে ঝুলেছিল, চোখ থেকে রক্ত বেরোচ্ছে। কে করেছে ওর সাথে এরকম, আর কেন? মা মা মা, রিদ্ধি দিদি নিজের ঘরে নেই। কি? আর মা, দিদির ঘরের জানলা থেকে একটা দড়িও ঝুলছিল। মনে হচ্ছে দিদি পালিয়েছে। কি পালিয়ে গেছে? আরে বিয়ে তো ওর নিজের ইচ্ছেই হচ্ছিল, তাহলে কেন? হে ভগবান, কি করলো এই মেয়ে? এবার আমরা মুকুন্দের বাড়ির লোককে কি জবাব দেব? মা মা তুমি কেঁদো না, আমি এক্ষুনি মুকুন্দকে ফোন করছি, যদি ও কিছু জানে। আঙ্কেল, রিদ্ধির ফোন সুইচ অফ। মুকুন্দর ফোনও বন্ধ বলছে। তোমরা তো ওর বন্ধু হও না, তোমরাও কি জানো না ও কোথায় যেতে পারে? না আন্টি, মুকুন্দর বাড়ির লোকেদের সাথে আমার কথা হলো,
ওনারা বললেন যে ওখান থেকে ও তাড়াহুড়ো করে বেরিয়েছে, ওদেরও জানা নেই ও কোথায় গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের এক্ষুনি সিআইডি কে জানানো উচিত। তুমি এক্ষুনি সিআইডি কে ফোন করো। কাউকে ডাকার দরকার নেই, আমরা এসে গেছি। মা, রিদ্ধি, কোথায় চলে গেছিলি? এমন ভাবে জানলা দিয়ে কেউ লাফিয়ে যায়? মা, আমি যদি বলতাম তুমি আমার যেতে দিতে না। নিজের মাকেও বলতে পারতিস না। দেখেছো, নিজের মাকেও বলতে পারে না। এ তোমার কি অবস্থা হয়েছে? এসব কি হয়েছে? আন্টি, আমি আপনাকে সব কিছু বলবো, কিন্তু প্লিজ এখন নয়, এই ফাংশনের পরে প্লিজ। আরে এটা কি? তুই আবার কোথা থেকে এলি ড্রোন? চিত্রলের বাড়িতে বেলুন? ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। বাড়ির ভেতর ঘুরে চালানো উচিত না, যদি ঘুরে এসে আমার গায়ে লেগে যায় তখন? কোথায় পালাবি? বেলুন দিয়ে ওটাকে বাঁধা আছে, তাই না? আরে দাঁড়া, এই দাঁড়া, এই 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 দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। পালিয়ে গেল, কিন্তু এই ড্রোনটা পাঠালো কি? আর এই বেলুনগুলো? অর্জুন বাবু, আমরা জানি যে এই সময়টা এখন ঠিক নয়, কিন্তু খুনিকে ধরতে গেলে আমাদের আপনাকে কিছু প্রশ্ন করতে হবে। আচ্ছা, আপনি বলতে পারেন যে আপনার ছেলেকে কেউ কেন এভাবে মারলো, তাও আবার ঝুলিয়ে? কি এমন শত্রুতা ছিল আপনার ছেলের সঙ্গে কারো? স্যার, আমার ছেলের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না স্যার। ও কদিন আগেই ইন্ডিয়াতে ফিরে এসেছিল স্যার। তাহলে ওকে কেউ কেন এভাবে মারতে চাইবে, তাও আবার হাওয়ায় ঝুলিয়ে? অর্জুন বাবু, এখানে আপনার ছেলের সঙ্গে একটা মেয়েও ছিল। মেয়ে? আমরা আপনার ছেলের কল রেকর্ড চেক করেছি, আর তাতে জানতে পেরেছি ও শেষ কল একটা মেয়েকেই করেছিল। আর ওই মেয়েটার নম্বর ট্রেস করে আমরা জানতে পারি ওই মেয়েটা এখানেই ছিল আপনার ছেলের সাথে। কে ছিল ওই মেয়েটা? ঋদ্ধি নাম ওর। আপনি চেনেন ওকে? না স্যার, আমি কোনো ঋদ্ধি নামের মেয়েকে চিনি না স্যার। স্যার, আপনার কি মনে হয় ওই মেয়েটাই কি খুনি? বলা যাচ্ছে না। গিয়ে ওই ঋদ্ধির সঙ্গে দেখা করতে হবে, জানতে হবে যে ও এখানে কেন এসেছিল, আর এই খুনের সঙ্গে ওর কিসের সম্পর্ক। হ্যাঁ অভিজিৎ। দয়া, ওই দুই কমান্ডোর খোঁজ পাওয়া গেছে। ঢেঁচু ওদের দুজনকে টোপ দিয়ে এখানে নিয়ে আসছে, কিন্তু এসিপি স্যারের নিখোঁজ হওয়াতে যদি এদের হাত থাকে তাহলে এদের আমি স্ট্রেচারে করে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, ওই দুজন কমান্ডোকে তুমি ছেড়ো না। দয়া, আমি পরে কথা বলছি, ওরা আসছে। এই, কোথায় ওই লোকটা যার থেকে তুমি আমাদের নকল সার্টিফিকেট বানাবে বলেছিলে? হ্যাঁ, আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। অপেক্ষা করো, সব আছে, না হলে নিজের কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। আর তাছাড়া তোমাদের জন্য সিআইডির লোকেরা আমার মাথা খারাপ করে দিয়েছে।
ওরা তোমাদেরকে ধরতে চাইছে আর ব্যান্ড আমার বাজাচ্ছে। আরে ভাই রাগ করছো কেন? তাড়াতাড়ি দেখা করাও। বস এসে গেছে। সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। না না স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আমি কিছু জানি না স্যার। তোরা মিথ্যে কথা বলছিস। না স্যার, কাটুরি জেলের ভিতরে বন্দি ছিল, তাহলে তোদের বাচ্চাকে কি করে কিডন্যাপ করলো? ও করেনি স্যার, ওর লোকেরা করেছে। কে? হারপিস ডোঙ্গারা স্যার। কি বাজে কথা বলছিস তুই? এই সেই লোকটা? স্যার এই ছিল সেই লোকটা, এই আমাকে ব্ল্যাকমেল করতো স্যার, বন্দুকটা পৌঁছানোর জন্য এই বলতো স্যার। এটা এটা কি অসভ্যতা হচ্ছে? আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি। আমরা রিদ্ধির সঙ্গে কথা বলতে চাই। আমরা রিদ্ধিকে একটা মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। মার্ডার? স্যার রবি আমাকে কল করেছিল আর ও আমাকে হুমকি দেয় যে যে ও মুকুন্দকে মেরে ফেলবে। মুকুন্দ! মুকুন্দ! রিদ্ধি! মুকুন্দ! 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 ওয়েলকাম রিদ্ধি, ওয়েলকাম ওয়েলকাম। শেষ পর্যন্ত তোমার ভালোবাসা তোমায় নিয়েই এলো। এসো, তোমার জন্য উপহার, এসো। রিদ্ধি, তোমার এখানে আসা উচিত হয়নি। প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে। তুমি আমাদের সাথে এরকম কেন করছো? তুমি তো জানো না। আমি কখনোই তোমার হতে পারবো না। তাহলে ঠিক আছে, কথা এখানেই শেষ। মেরা দিচ্ছি ওকে আমি। না, 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 এরকম করো না, আমি ওকে খুব ভালোবাসি, প্লিজ। আর আমাকে? হ্যাঁ, আমি তো তোমাকে প্রচন্ড ভালোবাসি। এর কথা তুমি শুনো না রিদ্ধি। জানো রিদ্ধি, আমি তোমার জন্য খুন করেছি। খুন? হ্যাঁ, খুন তোমার জন্যে। এ করতে পারে তোমার জন্য খুন? আমি করেছি, কারণ আমি তোমায় ভালোবাসি। আর আমি তোমার জন্য এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, আর তুমি কি না এই গাধাটার সঙ্গে বিয়ে করতে চাইছো? প্লিজ এরকম কিছু করো না, প্লিজ ওকে ছেড়ে দাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি। না রিদ্ধি, এটা তুমি করতে পারো না, প্লিজ। আমি তোমার জীবনের সাথে এটা করতে পারবো না। সরি। She's mine. এই তো মরে গেছে। তারপর আমি মুকুন্দকে ছাড়িয়ে নিয়ে এখানে চলে আসি। এনগেজমেন্টের পরে আমরা সবাইকে সত্যি কথা বলে দিতাম, পুলিশকে এবং প্যারেন্টসকেও। তাহলে ওকে বেলুনে কে বাঁধলো? স্যার আমরা কিচ্ছু জানি না, আমরা তো ওখান থেকে সোজা পালিয়ে এখানে চলে এসেছি। তার মানে হলো কোনো তৃতীয় একজন ছিল লুকিয়ে, যেই কাজটা করেছে। হতে পারে সুচিন, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এই রবি মুকুন্দকে মারার হুমকি দিয়েছিল আর কেউ রবিকেই মেরে দিয়েছে। মা!
এই চিৎকার? সরে যান। এক মিনিট সরে যান প্লিজ, প্লিজ সরে যান। কি হয়েছে? এক মিনিট আপনারা এখানে দাঁড়ান, ভেতরে কেউ যাবেন না। স্যার মারা গেছে। কি করে হলো এটা? হ্যাঁ, দেখো, যদি খুনিকে আটকাতে হয় তাহলে আমাদের এটা জানা দরকার যে এখানে কি হয়েছে। স্যার স্যার মায়ের খুব হাঁচি আসছিল, আর আমি ভাবলাম মায়ের অ্যালার্জি হয়ে গেছে, তাই আমি মাকে নিজের ঘরে নিয়ে এলাম। মা 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 মা। স্যার রবিও হাসতে হাসতে মরেছিল। স্যার তার মানে হলো খুনি একজনই। দুটো খুন একইভাবে করা হয়েছে, দুজনে হাসতে হাসতে মারা গেছে। একবার যদি জানা যায় যে খুনি কিভাবে মারছে, ওর ঘাড় আমাদের হাত থেকে বেশি দূরে নেই। সাবধানে সারিকা, হ্যাঁ স্যার। সাবধানে। স্যার দেখে মনে হচ্ছে একই জিনিস। ব্রেনের অর্ধেকের বেশি ড্যামেজ হয়ে গেছে। হ্যামারেজ হয়েছে? হ্যাঁ দা, দুজনের মৃত্যুই ব্রেন হ্যামারেজের কারণে হয়েছে। মাথার কোনো শিরা ফেটে গেছিল, ব্রেনের মধ্যে রক্ত ছড়িয়ে পড়ে, আর যখনই রক্তের প্রেশারটা বাড়ে, খেলা শেষ, দুজনেরই মৃত্যু। ও, একই দিনে দুজনের মাথার নাক ফেটে গেছে, আর এদের চোখ থেকে রক্ত এই কারণেই বেরিয়েছে, ব্রেন হ্যামারেজ। হ্যাঁ, হয়তো ব্রেনে আঘাত লেগেছিল অথবা বা কেউ কোন ওষুধ দিয়েছে যার জন্য মাথার শিরা ফেটে যায়। নিখিল, তুমি বারবার ঘড়ি দেখছো কেন? হ্যাঁ, কি প্রবলেমটা কি? আমার এক্সাম চলছে নাকি? আমি সময় মতো উত্তর না দিতে পারলে আমার মার্কস কাটা যাবে। না স্যার, আমি না স্যার, ওই চিত্রলে স্যার নাম্বার কেটে নেবেন। আরে ভাই, চিত্রলে স্যার তো নিজের চোখেও ঘড়ি ফিট করেছেন। আরে চিত্রলে আমাকে কি করবে? চিত্রলেখে তো কেউ আমার বাড়িতে এই বেলুনগুলো পাঠিয়েছিল। সে হয়তো জেনে গেছিল যে ওই বাড়িতে একটা বাচ্চা থাকে। সালুকে? না না স্যার, মানে হচ্ছে ও হয়তো মনে করেছিল যে এই বাড়িতে যে থাকে তার মনটা একদম বাচ্চার মতো। সেটাই বলো। আমি টিভিতে দেখলাম একটা লোক বলছিল, যদি আপনি এটা দেখতে চান যে আপনি কতটা ফিট, তাহলে এক পায়ে দাঁড়িয়ে দেখুন। এটা ঠিক কথা স্যার। তাই না? তাহলে করে দেখাও, দেখি তুমি কতটা ফিট। তাহলে দেখাও, এক পায়ে দাঁড়িয়ে দেখাও। বাহ, ফ্যান্টাস্টিক। দেখলে, তাই জন্য তো এক হাতে দরজা ভেঙে দেয়। কতটা সলিড ফিটও। পুরবি, নিখিল দেখছো? আমি ফিট স্যার। তা দেখাও, করে দেখাও। আরে তুমি দেখো দেখি, দেখো দেখাও স্যার। আমি ভাবলাম এক পায়ে দাঁড়িয়ে লাভটা কি, এক পায়ে দাঁড়িয়ে ডান্স করে দেখা উচিত। আপনি করেছেন? হ্যাঁ, আমি এক পায়ে দাঁড়িয়ে এরকম 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 ডান্স করছিলাম, হঠাৎ ওই ড্রোনটা হাত থেকে বেরিয়ে গেল। কেউ রিমোটে করে চালাচ্ছিল এই ড্রোনটা? হ্যাঁ, তাদের এত বড় সাহস, চিত্রলের বাড়িতে ড্রোন পাঠিয়েছে। তাহলে ও নয় তো হরপিস ডোঙ্গরা? হ্যাঁ ওই। মনে আছে তো নতুন রুল, 24 ঘন্টা? 24 ঘন্টার মধ্যে কেস সলভ হওয়া চাই, বুঝলে?
করো অথবা মরো। এখন এটা জানতে হবে যে রবি আর আরাধনা দেবী এই দুজনে কি এমন খেয়েছিল যে ওনাদের ব্রেন হ্যামারেজ হয়ে গেল, আর ওই জিনিসটা ওনাদেরকে কে দিয়েছিল? স্যার এটা কেমন করে হতে পারে যে দুজনের মৃত্যু একই জিনিস খেয়ে হয়েছে? আর এরা তো একে অপরকে চিনতও না। আর স্যার খাওয়ার কথা যদি হয়, আমরাও সেটাই খেয়েছিলাম যেটা মা খেয়েছিল, তাহলে আমাদের কেন কিছু হলো না? হ্যাঁ স্যার, বাড়িতে অনেক গেস্ট এসেছিল, কারোরই কোনো ইনফেকশন হয়নি। এই আরাধনা দেবী ওষুধ খেতেন? হ্যাঁ স্যার, মায়ের ব্লাড প্রেশার ছিল তো সেইটার জন্যই ওষুধ খেত। কোথায় ওষুধটা? এই বেলুন তো একই রকম। এই বেলুনগুলো এখানে এলো কি করে? আগে স্যার মা এনেছিল, কোনো বন্ধু দিয়েছিল হয়তো। কোন ফ্রেন্ড? জানি না স্যার 2 বছর আগে রবিও এই ধরনের বেলুন বাড়িতে নিয়ে আসতো। ও কোনো মেয়েকে ভালোবাসতো আর মেয়েটা এই ধরনের বেলুন খুব পছন্দ করত। তারপর কি হলো? ওই মেয়েটা মারা যায়। রবি খুবই দুঃখ পায়, আরও ওর স্মৃতি ভোলার জন্য বিদেশে চলে যায়। আপনি জানেন সেই মেয়েটা কে ছিল? না স্যার, এই দুজনের মৃত্যু আর এই বেলুনের মধ্যে কানেকশন কি হতে পারে? এটা আবার খুনি নয় তো, যে বেলুনগুলোকে সূত্র হিসেবে রেখে যাচ্ছে আমাদের রাগানোর জন্য? স্যার, ডিসিপি স্যারের বাড়িতেও তো এরকম বেলুন পাঠানো হয়েছিল। আচ্ছা, এর পরের টার্গেট উনি নন তো? না, খুনের এত সাহস হবে না। ডিসিপি চিত্রলের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবে না ও। স্যার, স্যার রবি বিদেশ যাওয়ার আগে একটা মেয়ে মারা গিয়েছিল, যার নাম্বারটা রবির কল রেকর্ডসে আছে। সেই মেয়েটা কে ছিল? স্যার এর নাম যামিনী। আর স্যার অদ্ভুত ব্যাপার হলো এইটা যে ঋদ্ধির মা বাবা ওকে দত্তক নিয়েছিল। কি? ওই মেয়েটাই মেয়েটার বোন? স্যার এর মৃত্যু 2 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে হয়েছিল। আর স্যার এও হার্ট শেপ বেলুন খুব পছন্দ করত। এই দেখুন, এখানেও বেলুন। মনে হচ্ছে এই কেসে বেলুন আমাদের কিছুতেই পিছু ছাড়বে না। স্যার, যদি রবি যামিনীকে ভালোবাসতো তাহলে ওর পরিবারের লোক রবিকে চিনতে পারলো না কেন? না, এমনও তো হতে পারে যে পরিবারের লোক রবিকে চেনেই না। হতে পারে মিথ্যে কথা বলছে। 2 বছর আগে রবির এই প্রেমিকা মারা গিয়েছিল, আর তার 2 বছর পর রবিও মারা যায়। আর এখন ঋদ্ধির মা। মনে হচ্ছে কেউ এমন আছে যে জামিনের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। অভিজিৎ দা, ডক্টর সালুকে কি হলো? আরে আপনার চোখে জল? প্রদ্যুমন। কি হয়েছে? প্রদ্যুমন নেই। কি বলছেন স্যার আপনি? হ্যাঁ অভিজিৎ, হোটেলে যে রক্তটা ছিল সেটা প্রদ্যুমনেরই। ম্যাচ হয়ে গেছে। আর হোটেলে এতটা রক্ত ছিল যে এখন শুধু বডিটা পাওয়াই বাকি। স্যার, এটা আপনি ঠিক করে দেখেছেন? ভুলও তো হতে পারে স্যার। যদি আমি ভুলটা করতাম, 10 বার চেক করেছি আমি। 10 বার চেক করেছি, 10 বারই ম্যাচ হয়ে গেছে। আই এম সরি। This is the truth.
ডক্টর সালুকের কথা বিশ্বাস করো না ভাই। এসিপি স্যারের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হয়নি ওনার। যদি স্যারের কিছু হয় না অভিজিৎ, যেই এটা করেছে ও সুইজারল্যান্ড কেন, পাতালেও যদি লুকিয়ে থাকে না, ওকে আমি খুঁড়ে বার করব আর নিজের হাতে মারবো ওকে। তাতে আমার যাই হোক, ছাড়বো না ওকে। কি হয়েছে অভিজিৎ? সুইজারল্যান্ড এসিপি স্যারের রুম থেকে যে রক্তের স্যাম্পেল পাওয়া গিয়েছিল, সেই রক্তটা আমাদের এসিপি স্যারেরই। কি? হ্যাঁ স্যার। তার মানে প্রদ্যুমান শেষ? তাই তো মনে হচ্ছে স্যার। এত খারাপ একটা মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। কারো মৃত্যু সংবাদ শুনে উনি হাসছেন। কাঁদতে চাইছি, কাঁদতে পারছি না। কাঁদতে পারছেন না মানে? আপনি হাসি কন্ট্রোল করতে পারছেন না? ও মাই গড, এটা তো স্যার, এসিপি স্যার, স্যার স্যার এটা তো স্যার, আপনি নিজেকে সামলান। ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। স্যার আপনি সামলান নিজেকে। হ্যালো, আমি ডিসিপি চিত্ররেখে হসপিটালে নিয়ে আসছি। এমার্জেন্সি, উনি মারা যেতে পারেন। বেলুন, বেলুন, বেলুন? তার মানে এনার বাঁচা অসম্ভব। হ্যাঁ ডাক্তার সালুকে কিছু জানতে পারলেন? দয়া, এদের মৃত্যু বেলুনগুলোর জন্যই হয়েছে। বেলুনগুলোর মধ্যে নার্ভ গ্যাস ভরা ছিল। এই গ্যাস আসলে খুবই বিষাক্ত। যদি কোনো মানুষ এই গ্যাসটাকে শুঁকে ফেলে, তাহলে প্রথমেই তার শ্বাসনালীতে সমস্যা শুরু হবে। তারপরে ধীরে ধীরে এটা শরীরের সমস্ত অর্গানকে ড্যামেজ করে দেবে। আর হাসতে হাসতে ওদের মাথা শিরা ফেটে যায়। সেই কারণেই ওদের চোখ থেকে রক্ত বেরিয়েছে আর মৃত্যু হয়েছে। কিন্তু স্যার, যে খুনিটা রবি আর আরাধনাকে মেরেছিল, ও ডিসিপি স্যারকে কেন মারতে চাইবে? ওনার সাথে এটার কি সম্পর্ক? অ্যাকচুয়ালি এই ডিসিপি চিত্রলে তো খুব একটা সোজা লোক নয়। কে জানে কোথায় কোথায় নাক গলিয়ে বসে আছে। এসবের উত্তর তো ডিসিপি দেবে। স্যুট কোথায় গেল আমার? স্যুট! আমি হসপিটালে জামা কাপড় পরবো না, আমি স্যুট পরবো। এক্ষুনি আমার স্যুট নিয়ে এসো। উনি বারবার স্যুট চাইছেন, ওনাকে কেউ স্যুট এনে দিন। আরে দাঁড়া অভিজিৎ, খুব ভালো হয়েছে তোমরা এসে পড়েছো। তাকি দেখো কি সব ভুলভাল জামা কাপড় পরে দিয়েছে এরা। এতে এতে ডিসিপির আমেজটা ফিরে পাচ্ছি না। আমি আমার স্যুটটা চাই, স্যুট। আমাকে এই হসপিটাল থেকে নিয়ে চলো ভাই। আরে স্যার, স্যার আপনি হসপিটালে থাকলে আপনি ভালো থাকবেন। মানে আমি এখানে শুয়ে থাকবো? ডিসিপি শুয়ে থাকলে খুব ভালো লাগে। আরে আমি কাজ করতে চাই, কাজ। স্যুট! আরে আমার স্যুটটা কোথায় রেখেছো? হ্যাঁ স্যার, এই মেয়েটাকে চেনেন? স্যার এই সমস্ত খুন এই মেয়েটার জন্যই হচ্ছে। ওই যে বেলুনটা এসেছিল আপনার ঘরে আপনাকে মারার জন্যে, সেটা এই মেয়েটার জন্যই এসেছিল। চেনেন একে? স্যার এটা খুনের ব্যাপার। আপনি হসপিটালেই থাকুন আর বাড়িতে, আপনাকে এটা বলতে হবে আপনি এই মেয়েটাকে চেনেন কিনা। যামিনী নামের। আরে দয়া, ডিসিপি স্যার যেমনই হোক না কেন, কিন্তু কখনো উনি কোনো কথা লুকোন না, তাই না স্যার? জানেন যদি বলছেন না কেন? আসলে ওই এই মেয়েটা ফোন করেছিল আমাকে। কি ফোন করেছিল? কবে? ওই 2 বছর আগে। সাহায্য চেয়েছিল আমার কাছে। আমি বললাম ঠিক আছে, চলে এসো আমার অফিসে। তো আপনি ওকে সাহায্য করেছেন? না, ও আসেইনি। আর পরের দিন এসেছিল? না,
পরের দিন খবরের কাগজে আমি দেখলাম যে মেয়েটা মরে গেছে একটা অ্যাক্সিডেন্টে। একটা মেয়ে আপনার কাছে সাহায্য চাইতে আসে আর তার পরের দিনই মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা আপনার অদ্ভুত মনে হচ্ছে না? আর এটাই তো হলো আমার সব থেকে বড় আফসোস, মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। স্যার, আমার তো মনে হচ্ছে এই মেয়েটাকে আপনি বাঁচাতে পারেননি বলে কেউ আপনাকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করেছে। মেরে ফেলার চেষ্টা করেছে? আরে আমার চামড়াটা খুব মোটা, তোমরা বলো না যে ডিসিপির গন্ডারের চামড়া। হ্যাঁ, এইভাবে আমাকে কেউ মারতে পারে নাকি? আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি, একদম নিচে লুকিয়ে দেখবো কি হচ্ছে ওপরে। আমাকে না পেলে কেউ আমাকে মারবে কি করে? স্যার, এই ডিসিপি স্যার দৌড়ে দৌড়ে যাচ্ছেন? হ্যাঁ, উনি খুব তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ডে যাবেন। আচ্ছা, ওই 2 বছর আগে মেয়েটা কার কার সঙ্গে কথা বলতো সেই ফোন নাম্বারগুলো কি পাওয়া গেছে? হ্যাঁ স্যার, সব নাম্বার পেয়ে গেছি। একটা নাম্বার এমন আছে যেটায় ও প্রায় রোজ কথা বলতো। গ্রেট, কাজ হয়ে গেছে। কার নাম্বার? কে সেই লোকটা? স্যার, লোক নয়, একটি মেয়ে। মহিলা? হ্যাঁ স্যার, সেই মেয়েটাও নিজেই। কি জামিনীর সঙ্গেই কথা বলছিল? স্যার, ওই দুটো নাম্বারই ওর নিজেরই, কিন্তু ও মরে যাওয়ার পর একটা নাম্বার বন্ধ হয়ে যায়, আরেকটা নাম্বার চালু আছে। ও, এই দ্বিতীয় নাম্বারটা তার, যে খুন করছে। এটা খোঁজ নিতে হবে যে দ্বিতীয় নাম্বারটা কোথায় গিয়ে থামে। যেখানে থামেও সেখানেই ঘুমোয়, ওখানেই রেড করি। তাহলে এই হলো সেই জায়গাটা যেখানে ওর মোবাইল রাতে থেমেছিল। যেই হোক, জামিনীকে খুব ভালোবাসে, তাই জন্য ও মারা যাওয়ার 2 বছর পরেও ওর ফটো এইভাবে গুছিয়ে রেখেছে। ও, তাহলে এই ভদ্রলোকই সবকিছুর পেছনে? খুব চালাক তো, আমাদের সঙ্গেই ছিল কিন্তু আমরা ওকে সন্দেহ করতে পারিনি। কে ওখানে? দরজা খোলো। কে 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 ওখানে? কোথায় পালাবে মুকুন্দ? হ্যাঁ, এবার পুরো সত্যি কথা বল, তবেই তোকে ওষুধ দিয়ে তোর এই বিষাক্ত বেলুনের হাত থেকে বাঁচাবো। তুই কেন মেরেছিলি রবি আর আরাধনাকে? স্যার, আমি জামিনীকে ভালোবাসতাম। আমি জামিনীর বয়ফ্রেন্ড ছিলাম। স্যার, ওই রবি খুব বিরক্ত করতো জামিনীকে, খুব ভয় পেয়েছিল। ওরা সবাই মিলে ওকে মেরে ফেলেছিল স্যার। স্যার, ও আমাকে একদিন ফোন করেছিল স্যার। হ্যাঁ মুকুন্দ, আমি এক্ষুনি ডিসিপি চিত্রলের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি এখনো ওনার সাথে দেখা করোনি? না, এখনো দেখা করিনি, কিন্তু আমার সাথে ওনার কথা হয়ে গেছে। উনি বলেছেন যে আমাকে সাহায্য করবেন আর রবির বিরুদ্ধে টাফ অ্যাকশন নেবেন, কিন্তু তার জন্য আমাকে ওনার সাথে দেখা করতে হবে এবং একটা প্রপার কমপ্লেন লেখাতে হবে। ও নো! কাকু কাকিমা, রবি এখানে কি করছে? কোথায় যাওয়া হচ্ছিল? সেদিন আমি ফোনেই ছিলাম, আমি সবকিছু শুনেছিলাম। স্যার, এটাই সত্যি, আমি সব বলে দিয়েছি। নিজের মৃত্যু সামনে দেখে তুই এত ভয় পাচ্ছিস? হ্যাঁ, তোর কাছে সত্যি কথা শোনার ছিল,
সেটা হয়ে গেছে। এতে কোনো বিষাক্ত গ্যাস নেই, শুধু হাঁচি আর কাশির পাউডার ছিল এর মধ্যে। দৌড়ে হাঁপিয়ে যাস না তুই। স্যার ওই দিন আমি ফোনে সবকিছু শুনে ফেলেছিলাম। এরা সবাই আমার জামিনীকে শুধু এই কারণে মেরেছিল যে ও রবিকে বিয়ে করতে অস্বীকার করেছিল। স্যার আমরা ওকে মারতে চাইনি, আমরা শুধু ভয় দেখাতে চেয়েছিলাম যাতে ও রবিকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু রবি ওর মেজাজ হারিয়ে ফেলে, রেগে গিয়ে ও ওকে মেরে ফেলে। কিন্তু তুমি রবির সঙ্গে ওর কেন বিয়ে দিতে চাইছিলে, তাও জোর করে? কারণ স্যার আমার ভাই তার সমস্ত সম্পত্তি জামিনীর নামে লিখে দিয়েছিল, আর আমি ওর ভাই ছিলাম। আমার চেয়ে ওর টাকার দরকার আর কার বেশি হতে পারে? তুমি মেয়ের থেকে টাকাকে বেশি ভালোবাসো, টাকার জন্য তুমি মেয়েকে ব্যবহার করেছো। এই একই চালও তোমার উপরেও ইউজ করে কি? সেই কারণেই তুমি রবির সাহায্য নিয়েছো। রবি জামিনীকে বিয়ে করে নেবে আর সম্পত্তি তোমার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রবি এই ব্যাপারে কেন রাজি হয়েছিল? ওর কিসের লোভ ছিল? ইনি প্রথম থেকে জানতেন যে রবি রিদ্ধিকে ভালোবাসে, আর প্রপার্টির বদলে ইনি রবিকে কথা দিয়েছিলেন যে ওর বিয়ে রিদ্ধির সাথে করিয়ে দেবেন। কি? সরি রিদ্ধি, কিন্তু আমি কি করতাম? যারা আমার ভালোবাসাকে মেরে ফেলেছে তাদের উপর প্রতিশোধ নেওয়ার এই একটাই উপায় ছিল। রবির ইন্ডিয়ায় আসার অপেক্ষা করছিলাম, আর যখনই ও ফিরে এলো আমি আমার প্ল্যানটা সফল করলাম। কিন্তু তুমি রবিকে বেলুনের সঙ্গে বাঁধলে কি করে? তুমি তো রিদ্ধির সঙ্গে চলে এসেছিলে। রিদ্ধিকে আমি বলেছিলাম যে আমি আমার ওয়ালেট ফেলে এসেছি, আর ওয়ালেট নেওয়ার বাহানায় আমি কন্টেনার ইয়ার্ডের দিকে আবার গেলাম। কিন্তু ডিসিপি চিত্রলে ওনাকে তুই কেন টার্গেট করেছিলি? স্যার আমার মনে হয়েছিল যে ডিসিপি স্যার জামিনীকে সাহায্য করতে চায় না। আমি ভাবলাম যে উনিও এই প্ল্যানে যুক্ত আছে, তাই। না, উনি এই প্ল্যানের সাথে যুক্ত ছিলেন না, বরং উনি তো জামিনীকে সাহায্য করতে চেয়েছিলেন। প্রতিশোধের আগুনে তোমার বুদ্ধি লোপ পেয়েছে, তোমার সবকিছু শেষ হয়ে গেছে। দুটো খুন করেছো তুমি, এবার বাকি জীবনটা কাটিও জেলের মধ্যে। নিয়ে যাও এদের দুজনকে। স্যার এই কেসটা তো আমরা টাইম মতন সলভ করে দিয়েছি, কিন্তু স্যার আমরা এখনো জানি না যে এসিপি স্যারের সাথে কি হয়েছে। উনি আবার স্যার স্যার এটা কাটরির জুতো, যেটা ও কমান্ডোর সাথে বদলেছিল। দেখুন এতে কি লুকিয়ে রাখা আছে। পেন ড্রাইভ। হ্যালো, এটা তো জেলের ভেতরেই নেওয়া হয়েছে। মারা যাওয়ার আগে? যখন তোমরা এই ভিডিওটা দেখছো ততক্ষণে আমি চলে গেছি ওপরে, নিজের কবর থেকে পাঠাচ্ছি এই বার্তাটা। আরে হ্যাঁ, কিন্তু আমি ওখানে একা যাচ্ছি না, আমার সাথে একজন বিশেষ অতিথিকে নিয়ে যাচ্ছি। জানো কি? তোমাদের সবার লিডার। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আমি কিচ্ছু জানি না, প্লিজ আমায় ছেড়ে দাও। আমায় প্লিজ ছাড়ো, আমার কথা শোনো, প্লিজ আমার কথা শোনো, আমায় ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে। বাচ্চাদের নিয়ে এসো। না না, কেউ বাচ্চাদেরকে হাত দেবে না, কেউ বাচ্চাদেরকে হাত দেবে না, প্লিজ প্লিজ আমার বাচ্চাদের কিছু করো না, প্লিজ। ঠিক আছে, আমি বাচ্চাদের কিচ্ছু করব, কিন্তু আমাকে। আমি জানি না, বললাম না আমি কিচ্ছু তুই জানি না। ভালো কথা শুনবি না। না, আমার বাচ্চাদের ছেড়ে দাও, আমার বাচ্চাদের কাছে যাবে না। বাবারা তোরা পালা এখান থেকে। অনন্যা পালা, তাড়াতাড়ি চল। দাদা তাড়াতাড়ি চলো। চল এখান থেকে তাড়াতাড়ি চল।
তুই যা গিয়ে বাচ্চাদের ধর। অনন্যা, অনন্যা তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না তোর। খোল দরজা, এটা ফিরতে পারবি না তোরা। তোকে একা গিয়ে কারোর সাহায্য চাইতে হবে। না দাদা, আমি তোমাকে ছাড়া যাবো না দাদা। অনন্যা বাইরে যা আর কারোর সাহায্য নিয়ে আয়। আর এই পুতুলটা, এটাকে সাবধানে নিয়ে যা। যা অনন্যা যা। আমার থেকে অনন্যা পালা। কাল গভীর রাতে আমি একটা আওয়াজ শুনতে পাই। কিরকম আওয়াজ? এই আমার গাড়ির সামনে। আমি জানলা দিয়ে উঁকি মেরেও দেখেছিলাম, কিন্তু কিছুই তো দেখতে পাইনি। তো তুমি আমাকে বললে না কেন? এটা কি? বাচ্চা, ও মাই গড, কত রক্ত এর জামায়। দেখো না রবি, ও বেঁচে আছে কিনা। বাচ্চাটা কোথায়? ওই যে ওইদিকে। সোনা, কি হয়েছে তোমার? এসো আমার কাছে এসো। আরে তুমি তো খুব মিষ্টি মেয়ে। সোনা, তুমি কেমন আছো? হ্যাঁ, আরে ভয় পেও না তুমি, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আরে এত জায়গায় তোমার আঘাত লেগেছে, তুমি ওষুধ লাগাওনি? ওকে ওষুধ লাগিয়ে দেননি? কি করব স্যার? স্যার ও হাত লাগাতেই দিচ্ছে না। দিন, আমি লাগিয়ে দিচ্ছি। ওষুধ তো লাগাতেই হবে। আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, না না, কিচ্ছু হবে না, সত্যি। আচ্ছা, আমি লাগাচ্ছি, দেখো। লাগলো? লাগবে না, একদমই লাগবে না। কই দেখি দেখি, এক মিনিট শোনা। লেগেছে? লাগেনি তো? ভেরি গুড। ওই হাতটা একবার দেখি। বাহ, খুব ভালো। তুমি তো খুব সাহসী মেয়ে। কি নাম তোমার? দেখো, আমি নিজের নাম না বলি ওর নাম ওকে জিজ্ঞেস করছি। আমার নাম অভিজিৎ। এবার তুমি বলো, কি নাম তোমার? আচ্ছা ঠিক আছে, পরে তুমি তোমার নাম বলো। তুমি এটা বলো যে তোমার এই আঘাত লাগলো কি করে? আর এই যে তোমার ফ্রকে রক্ত লেগে আছে, এটা কি করে লাগলো? কি হয়েছিল? হ্যাঁ, আরে বাহ, তোমার পুতুল তো খুব সুন্দর। আমি দেখবো একটু তোমার পুতুল। কি হলো? আশু দাদা। আশু দাদা? কে? কি হয়েছে আশু দাদার? হ্যাঁ, আশু দাদা। আশু দাদা? ঠিক আছে, আমরা খুঁজবো আশু দাদাকে। তুমি আমাদের সঙ্গে এসো, এসো। আমরা আশু দাদাকে খুঁজে বের করবো। হ্যাঁ, আমরা তোমার দাদাকে খুঁজবো। ওকে। চল, আর কত নাটক করবি?
বল মাল কোথায় আছে? আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি। আমি জানি আমার এটা করা উচিত হয়নি, প্লিজ আমাকে যেতে দাও। এটা তোর বসের মাল চুরি করার আগেই ভাবা উচিত ছিল। বল বল মাল কোথায় আছে? যদি আমি তোমাকে বলে দিই তুমি আমাকে ছেড়ে দেবে, তাই তো? তোর কাছে এমনিও সেকেন্ড কোনো অপশন নেই। বাড়িতে লুকিয়ে রেখেছি আমি। তোমার চকলেট আইসক্রিম ভালো লাগে? আরে বাহ, আমি তো চকলেট আইসক্রিম নিয়ে এসেছি, এই নাও খাও। তোমার ফেভারিট আইসক্রিম। হ্যাঁ, কিরকম লাগছে? হ্যাঁ, আরে বাহ বাহ বাহ, ফেভারিট আইসক্রিম। তোমার আমার নাম মনে আছে? আইসক্রিম খাবে আর? অভিজিৎ। কি? অভিজিৎ। অভিজিৎ, আরে বাহ, দারুণ। তোমার তো আমার নাম মনে আছে, কিন্তু আমার তোমার নাম মনে নেই। আমিও কি বোকা, তুমি তোমার নাম তো বলোইনি, তাহলে মনে থাকবে কি করে? অনন্যা। অনন্যা, আরে বাহ, তোমার নাম তো খুবই মিষ্টি। আর তোমার এই ডলটা খুবই সুন্দর, একদম তোমার মতো। রিমঝিম। রিমঝিম? কে রিমঝিম? ডল? আরে বাহ রিমঝিম, এর নামটা তো খুবই মিষ্টি। রিমঝিম কি আইসক্রিম খায়? না না না, তুমি আইসক্রিম খাও। হ্যাঁ সচিন? মিসিং পার্সনসদের সব ডিটেলস দেখেছি আমি। এই মেয়েটার হারিয়ে যাওয়ার কোনো রিপোর্ট লেখানো হয়নি, কোথাও না। রিমঝিম, আমি তোমায় আইসক্রিম খাওয়াবো না, আমি ওকেই আইসক্রিম খাওয়াবো। এই নাও, তুমি আইসক্রিম খাও। আচ্ছা একটা কথা বলো, তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, আমাদের সঙ্গে আছো, তোমার বাবা মা নিশ্চয়ই খুব চিন্তা করছে। মাসি আমাদের বলে যে বাবা মা তো ভগবানের কাছে চলে গেছে। আচ্ছা তুমি তাহলে মাসির সঙ্গে থাকো, তাই না? দেখলে আমি কি করে জেনে ফেললাম? তুমি থাকো, মাসি থাকে, আর আশু দাদা। দেখো তুমি কেঁদো না, ওকে আমরা ঠিক খুঁজে বার করবো। হ্যাঁ, আচ্ছা তুমি কোথায় থাকো? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা আমি ওর সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা রিমঝিম, একটা কথা বলো, তুমি তুমি কি এই দিদির সঙ্গে স্কুলে যাও? আমার সাথে যাই। আরে স্কুলে যাও তুমি? আচ্ছা কোন স্কুলে যাও তুমি রিমঝিম এই দিদির সঙ্গে? গুড এঞ্জেল। গুড এঞ্জেল? হ্যাঁ, গুড এঞ্জেল, ভেরি গুড ভেরি গুড। এবার তুমি একটা কাজ করো, তুমি পুরবী আন্টির সঙ্গে এবার তুমি রুমে যাও আর একটু বিশ্রাম করো। হ্যাঁ, এই পুরবী আন্টি কিন্তু তোমায় আরো আইসক্রিম দেবে। হ্যাঁ ঠিক আছে? এসো। গুড এঞ্জেল, এই মেয়েটাকে যেখান থেকে পেয়েছিলাম তার আশেপাশে এই গুড এঞ্জেল স্কুলটা থাকা উচিত। ইন্সপেক্টর ক্রিস্টোর কাছ থেকে এসিপি স্যারের ব্যাপারে কিছু জানতে পারলে? স্যার খোঁজ খবর চলছে, কিন্তু বডি এখনো পাওয়া যায়নি। বোট এক্ষুনি এসে পৌঁছেছে বস। আর মাঝখানে কেউ বোটে ওঠেনি বা নামেনি তো? না। আচ্ছা, আপনি এখানে কি খুঁজছেন বস? আমি একটা লোককে খুঁজছি যে জাহাজের কন্টেনারে লুকিয়ে ইন্ডিয়ায় পৌঁছেছে। কে উনি বস? এসিপি প্রদ্যুমান। হ্যাঁ, খোঁজো ওনাকে। আরে এগুলো ছাড়ো, আরে
এসিপি কে খোঁজো। এটা দেখছো? খোলো, এটা খোলো তাড়াতাড়ি। রক্তের দাগ, আর এখান থেকে ভাঙাও আছে। তার মানে এটাকে ভেতর থেকে খোলা হয়েছে। বোট থামার আগেও জলে ঝাঁপিয়ে পড়েছে আর সাঁতার কাটতে কাটতে চলে গেছে। পুরো এলাকা খুঁজে দেখো, আর যেখানে দেখতে পাবে সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। আর ইউ শিওর তুমি ওই ঘরের ভেতর যেতে পারবে? হ্যাঁ, আমার কাছে ওই ঘরের এক্সট্রা চাবি আছে। এখানে 50,000 আছে, বাকি 50,000 কাজ হয়ে যাওয়ার পর। কিন্তু মনে রাখবে, ঘরের ভেতরে যে প্যাকেট তুমি পাবে, ওই প্যাকেট যেন অন্য কারুর হাতে না যায়। আর একটা কথা, ওটা একদমই খুলে দেখবে না, আর এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। আর হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে না, না হলে আগামীকাল দেখতে পাবে না। না না, তেমন সম্ভাবনাই নেই। আপনারা যেমন বলবেন আমি তেমনই করব। যাও, তাড়াতাড়ি কাজটা করো আর আমাদের ফোন করো। এ তো অনন্যা, এর জামায় এত রক্ত, কি হয়েছে ওর? না না, ওর খুব বেশি আঘাত লাগেনি, একটু সামান্য ছড়ে গেছে, কিন্তু খুব ভয়ে আছে ও। আপনারা কি এর বাড়ি চেনেন? হ্যাঁ স্যার। স্যার, সামনের এই বাড়িটাই হলো অনন্যার। এক্সকিউজ মি, একটু সরে যান, আমরা সিআইডি থেকে। এদিকটা সরে যান। কি হচ্ছে এখানে? স্যার, কেউ দরজাটা খুলছে না। আর স্যার, ওদিক থেকে তো ভেতরের কাঁচটাও ভাঙা রয়েছে। পঙ্কজ, পিছন দিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢোকো আর দরজাটা খোলো। আপনারা কারা? আমরা এই আশেপাশেই থাকি, প্রতিবেশী। স্যার, আমি এখানে আমার কাজের মেয়ে মিনাকে খুঁজতে এসেছিলাম। আমার বাড়িতে ওই পরিষ্কার করে। অনেকক্ষণ থেকে বেল বাজাচ্ছি, কিন্তু কেউ দরজাই খোলেনি। সারা বাড়ি তছনছ হয়ে আছে, মনে হচ্ছে ভয়ানক কিছু হয়েছে এখানে। স্যার, এটাই সেই কাজের মহিলা নয় তো? পঙ্কজ, ওই মহিলাকে একবার ডেকে আনো তো। স্যার, দুটো গুলি মেরেছে। এই দেখুন, ছোট জুতোর ছাপ। মনে হচ্ছে এই জুতোর চিহ্নগুলোই বাচ্চা মেয়েটার, জন্যই ওর জামার মধ্যে অত রক্ত লেগেছিল। দিদা, তোমার কি হয়েছে? তুমি ওঠো না দিদা। দিদা, আচ্ছা, তোমরা বাড়িটা তল্লাশি করে দেখো কিছু পাওয়া যায় কিনা।
স্যার এই মহিলা কে? আপনি চেনেন নাকি? এই তো মিনা। আচ্ছা, আপনি এর মধ্যে এমন কিছু দেখেছেন যা আপনার একটু অদ্ভুত মনে হয়েছে, বা অচেনা কোনো লোক এখানে এসেছিল? হ্যাঁ স্যার, ও একদিন এখানে একজন এসেছিল। ও প্রিয়ার সাথে খুব ঝগড়া করছিল। এটা চাই না তো তোমার, এনে রাখো। লোকটা কে ছিল? তা তো জানি না, কিন্তু ওই যে কাগজটাও ছিঁড়ে ফেলে দিয়েছিল, মনে হয় চেক ছিল। স্যার, রিয়ার নামে একটা চেক পেয়েছি স্যার। যে ইস্যু করেছে তার নাম রাজীব। আচ্ছা, তাহলে ওর নাম ছিল রাজীব। ঠিক আছে, আপনি বাইরে ওয়েট করুন। রাজীবের অ্যাকাউন্ট নাম্বার তো আছে, ব্যাংক থেকে ওর বাড়ির অ্যাড্রেসটা বের করো। তল্লাশি তো আমরা নিচ্ছি, আপনি ওখানে কি করছেন? ওই আসলে আমি দেখছিলাম যে এখানে কেউ লুকিয়ে নেই তো। আচ্ছা আচ্ছা, আপনি নিচে আসুন, আমরা দেখে নিচ্ছি। পঙ্কজ, এদিকে আসুন। আসুন, এদিকে আসুন। আমি আপনাকে দেখাচ্ছি তল্লাশি কিভাবে নেয়। এখানে কি করছিলেন? ওই আমি এক মহিলার কথা এখানে তল্লাশি করছিলাম। ও বলেছিল যে ট্যাঙ্কির পাশে একটা প্যাকেট আছে, ওই প্যাকেটটা এনে ওকে দিতে হতো। এই কাজের জন্য ও আমাকে 1 লাখ টাকা দিয়েছিল। স্যার, এই টাকাটার আমার খুব দরকার ছিল, এই জন্য আমি ওকে হ্যাঁ করেছিলাম। প্যাকেটটা কবে দেওয়ার ছিল আর কোথায় দেওয়ার ছিল? কে তুমি? ভীষণ ব্যথা করছে। আমি জিজ্ঞাসা করছি তুমি কে? যাকে ডেকেছি সে কোথায়? হ্যাঁ, আমি একটা লোককে খুঁজছি যে জাহাজের কন্টেনারে লুকিয়ে ইন্ডিয়ায় পৌঁছেছে। আরে প্রদ্যুমন, 2টো হাড় ভেঙে গেছে স্যার। আমার পাঁজরের ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমাকে। ভীষণ ব্যথা করছে স্যার। বাঁচলি কি করে? অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তারপরে বুঝতে পারলাম 2-3টে লোক এসেছিল। তারপরে পা দিয়ে নাড়িয়ে দেখলো আমি চুপ করে পড়েছিলাম, পরে ওরা চলে গেল। হ্যাঁ, ছবি পাঠিয়েছিল ওরা। স্যার, আপনি বলছেন না কেন দয়াকে, অভিজিৎকে বা বাকি সবাইকে যে আমি এখনো বেঁচে আছি? না না, বুঝতে পারছো না, খবরটা ছড়িয়ে যেত, কেউ না কেউ মুখে প্রকাশ করে ফেলতো, শত্রুরা সাবধান হয়ে যেত। তুমি এভাবে লুকিয়ে কাজ করতে থাকো, বুঝেছো? হ্যাঁ স্যার। প্রথমন, মুম্বাইয়ের উপর বড় বিপদ ঘনিয়ে আসছে। চুপচাপ খোঁজ নেওয়ার চেষ্টা করো যে অ্যাটাকটা কোথায় হতে পারে। বিপদ সত্যি অনেক বড়। খুব বড়? হ্যাঁ স্যার। জানতে পেরেছো? পেরেছি স্যার। আবার তুমি আন্ডারগ্রাউন্ডে চলে যাও, কে যেন জানতে না পারে যে এসিপি বেঁচে আছে। ছদ্মবেশ ধরে ক্রিমিনালদের সাথে মিশে যাও। সবাই এই আনন্দে আছে যে এসিপি মরে গেছে। স্যার, যতক্ষণ না ওই কাটুরির বুকে 4-4টে গুলি না ভরে দিচ্ছি, ততক্ষণ আমি শান্তি পাবো না। মরা লোকের বুকে গুলি করে কি লাভ হবে? ও মারা যায়নি স্যার। কি? হ্যাঁ, কাটুরি এখনো বেঁচে আছে। তাহলে তো বিপদ আরো বেড়ে গেল। স্যার, ওই শয়তানটার মরা ভীষণ জরুরি।
না হলে এই মুম্বাই শহরটাকে ও শেষ করে দেবে। ওকে যে করেই হোক শেষ করতে হবে। তুমি কিন্তু একদম ভয় পাবে না। তোমাকে শুধু এই আঙ্কেলকে চিনতে হবে, তারপর আমাদের বলে দেবে, ঠিক আছে? তোমার কোনো ভয় নেই। ওকে। অনন্যা, আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল, আসুন। অনন্যা, আন্টি। আরে কি হয়েছে? এনারা কারা? আমরা সিআইডি থেকে। কিন্তু এখানে আশু আর এদের প্রিয়া মাসি কোথায়? আর কি হয়েছে এর? আপনাদের সঙ্গে আমাদের কিছু কথা আছে। আপনারা ওর ফ্যামিলিকে চেনেন কি করে? আমরা ফ্যামিলি ফ্রেন্ডস। ওদের পেরেন্টসের হঠাৎ করে মৃত্যুর পরে প্রিয়ার সাথে আমরাও এদের গার্জেন। কিন্তু এটা তো বলুন যে কি হয়েছে। দেখুন, অনন্যার পরিবারের ওপর কেউ আক্রমণ করেছে, আর তখন থেকে প্রিয়া আর আশুকেও পাওয়া যাচ্ছে না। ও এতদিন পরে আপনাদের বাড়িতে এলো, আর ওকে আপনারা খাওয়াবেন না কিছু? হ্যাঁ, কেন নয়? চলো অনন্যা ভেতরে। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না না, আমি তোমাদের সঙ্গে নয়, আমি এনার সঙ্গে থাকবো। মনে হচ্ছে ও আপনাদের খুব ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে থাকবে, ঠিক আছে? এবার তুমি খেয়ে নাও কিছু। এবার তো আমার সাথে ভেতরে চলো, আমি তোমাকে তোমার ফেভারিট চকলেট খাওয়াবো, ঠিক আছে? চলো। আপনি বাচ্চাটার গার্জিয়ান, আর আপনি জানেন না ওখানে কি হচ্ছে? কি হয়েছে ওখানে? বাড়ির মধ্যে ঢুকে কেউ সবকিছু তছনছ করে দিয়েছে। বাড়ির কাজের মহিলা খুন হয়েছেন, আশু আর প্রিয়া দুজনেই নিখোঁজ। কিন্তু কে করেছে সব? আমরাও সেটাই জানতে চাই। তোমার সঙ্গে প্রিয়া চেক নিয়ে ঝামেলা হয়েছিল। কি হয়েছিল ওখানে? বাচ্চাদের দেখাশোনার জন্য প্রত্যেক মাসে আমি চেক দিতাম, কিন্তু ও টাকা নিতে অস্বীকার করে। আমি চেক নিয়ে ওর বাড়িতে গেছিলাম, তো আমার সাথে ঝগড়া করতে লাগলো। বলল ও নাকি ভালো চাকরি পেয়ে গেছে, যেখানে ও নাকি বেশি টাকা পাচ্ছে। তারপর বিদেশেও যাচ্ছিল। বাচ্চাদের একা রেখে? না, যখন ও বিদেশে যেত তখন বাচ্চারা এখানেই থাকতো। আচ্ছা, এই প্রিয়া বারবার বিদেশে যাচ্ছিল, বাড়িতে প্যাকেট লুকিয়ে রেখেছিল। তো ড্রাগসের ব্যাপার নয় তো? দাও, প্যাকেটটা আমায় দাও। এটা তো খালি। ড্রাগ খুব খারাপ জিনিস, বুঝলে? আমার ড্রাগসের বিজনেসের সাথে কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু ড্রাগসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিই। শাস্তি তোমাকেও পেতে হবে। আগে এটা বলো, আশু আর ওর মাসিকে কোথায় লুকিয়ে রেখেছো? রানা কোথায়? সবসময় তো ওই আমার চুল কাটতো। জানি স্যার, রানা কোনো বিশেষ কাজে বাইরে গেছে। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো। ওই রানা আমাকে বলছিল যে আপনি নাকি খুব বড় মাপের মানুষ। স্যার, আমার কাছে একটা পার্টি আছে। আমার পার্টি সুইজারল্যান্ড থেকে জাহাজে করে লুকিয়ে এখানে এসেছে, আর কয়েকজন ওকে মেরে ফেলার চেষ্টা করছে। কি চাইছে? অস্ত্র চাই। এই যে লিস্টটা। অটোমেটিক গান, গ্রেনেডস,
আরে এগুলো কি? টাকা কিন্তু অনেক লাগবে, 50 লাখের ওপরে। পেয়ে যাবেন। তাহলে মিটিং এর প্রোগ্রাম ঠিক করো। চামুন্ডা ঘাটিতে লুকিয়ে বসে আছে। ঠিক আছে। দাড়ি তো তুমি খুব ভালো কাটো, হ্যাঁ? আমাকে এখানে অন্য একটা ঘরে বন্ধ করে রেখেছিল, কিন্তু আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমি ওদেরকে বলে দিয়েছি যে ওই প্যাকেটটা আমি কোথায় লুকিয়ে রেখেছি। ওই প্যাকেটটা পেয়ে গেলেই কিন্তু ওরা আমাদেরকে মেরে ফেলবে। চিন্তা করো না, আমি ওই প্যাকেটটা ওখান থেকে সরিয়ে দিয়েছি। কি? তুই কি করে জানতে পারলি? মাসি, আমাদের কাছে সময় নেই, আমাদের এখান থেকে বেরোতে হবে। ওই দেখো জানলা, ওখান থেকে বাইরে যাওয়ার রাস্তা আছে। তুই যা এখান থেকে, আর গিয়ে বাইরে কারো থেকে সাহায্য নিয়ে আয়। আমি তো হাঁটতেই পারছি না। মাসি, তোমাকে একা ছেড়ে আমি যাব না। তুই যা, তা নাহলে আমার ছোট তুইও ফেসে যাবি। যা। কোথায় গেল বাচ্চা? খোঁজো ওকে ভালো করে। কোথায় গেল বাচ্চা? বল বাচ্চা কোথায়? বলবি না গুলি করবো। আরে ও পালাচ্ছে, ধরো গিয়ে, তাড়াতাড়ি পালাতে না পারে। ওপরে তো কেউ নেই, তাহলে ওরা দুজন গেল কোথায়? প্লিজ। কি হয়েছে বাবা? আঙ্কেল, আমার আপনার ফোনটা চাই, আমাকে আপনার ফোনটা দিন প্লিজ। কিন্তু কি হয়েছে বলবে তো? আঙ্কেল, ওরা চলে আসবে, আপনার ফোনটা দিন প্লিজ। হ্যালো, পুলিশ আঙ্কেল, পুলিশ আঙ্কেল, আমার নাম আশু। আমার পিছনে গুন্ডারা ধাওয়া করেছে, ওরা আমাকে মেরে ফেলবে। দাঁড়া, এর কাছে তো বন্দুক আছে। পালাও আঙ্কেল। মল্লিকা বলল যে বাড়িতে আশু আর প্রিয়া রয়েছে ওখানে তো কেউ নেই। উল্টে আশু এই জঙ্গল থেকে ফোন করেছিল। বুঝতে পারছি না ওখান থেকে এখানে এলো কি করে। এক মিনিট। শোনো মা, তুমি এখানেই থাকবে, ঠিক আছে? ওকে আঙ্কেল। স্যার, এ তো মারা গেছে দেখছি। পিঠে গুলি করেছে। হচ্ছেটা কি? অদ্ভুত ব্যাপার। আশু যেখান থেকে ফোন করেছিল সেখানে গুলি চলেছে। জানি না বিচারে কোথায় আছে। যেখান থেকে ও ফোন করেছিল দেখো এখন লোকেশন কোথায় দেখাচ্ছে।
ফোনের জিপিএস অনুযায়ী ওর লোকেশন এই এরিয়াতেই দেখাচ্ছে, কিন্তু স্যার ওই জঙ্গলের দিকে। চলো ওখানে গিয়ে দেখি। স্যার। রেডি? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। স্যার এই দিকেই দেখাচ্ছে, আগে এখানেই কোথাও। স্যার স্যার ফোন। তাহলে এই ফোন থেকে আশু ফোন করেছিল। কিন্তু স্যার আশুকে আশেপাশে তো দেখাই যাচ্ছে না। কোনো মেসেজ টাইপ করছিল। রিমঝিম। রিমঝিম। রিমঝিম কে? ডল। রিমঝিম তো ওই অনন্যার ডলের নাম। স্যার তার মানে আশু ওই পুতুলটার দিকে ইশারা করছিল, হয়তো আমাদের কিছু বলতে চাইছে। দেখা যাক। অনন্যা, আমি 2 মিনিটের জন্য একটু রিমঝিমের সঙ্গে কথা বলতে চাই। একটু কথা বলতে পারি? এই নাও। থ্যাংক ইউ। রিমঝিম, একটু সিক্রেট কথা বাইরে গিয়ে বলি? ওকে। আমি সব কথা তোমায় পরে বলবো, হ্যাঁ? স্যার, এই পুতুলটার মধ্যে বিশেষ এমন কি আছে? সেটাই তো। আশু ফোনে রিমঝিম লিখেছিল। আমার তো মনে হচ্ছে তাড়াতাড়ি হাত দিয়ে সেলাই করা হয়েছে। স্যার ও তো একটা নকশা বানিয়েছে। এই বক্সের ভেতরে এই প্যাকেটটায় কি থাকতে পারে? হয়তো আশুর বাড়িতে যে ড্রাগস ছিল সেটাও এখানে লুকিয়ে রেখে এটা এঁকে রেখেছে। চল বার কর ওকে, বার কর। চল আয়। খুব এদিক ওদিক ঘুরিয়েছিস আমাদের, হ্যাঁ হ্যাঁ? তোর জানা আছে না মাল কোথায় লুকোনো আছে? তাও আমাদের ঘুরপাক খাওয়াচ্ছিস। এবার যদি এখানে মাল না পাই না, তুই দেখবি আমি কি করি। আঙ্কেল সত্যি আমি এখানেই লুকিয়েছি। দেখ ছোট গোয়েন্দা, অনেক বোকা বানিয়েছিস আমাদের। যদি এবার তোর কথা ভুল হয় না, তাহলে তোকে মারার আগে তোর মাসিকে মেরে ফেলবো। মাসিকে কিছু করবেন না, আমি বললাম তো এখানেই লুকিয়েছি আমি। পঞ্চু দেখতো সাথে গিয়ে। চল চল চল। আশু। রাজীব, তুমি? প্রিয়ার সাথে আমরাও এদের গার্জেন। ধূর্ত শেয়াল, তুই কি ভাবলি যে তুই রাজীবের মাল চুরি করে নিবি আর রাজীব কিচ্ছু করবে না? আঙ্কেল আপনি এসব আমাদের সাথে কেন করছেন? আমরা আপনার ফ্যামিলি না। বাবা, বিজনেস তুমি বুঝতে পারবে না।
মাল পেয়ে গেছো, এদের শেষ করে দাও। আঙ্কেল আমার ছেড়ে দিন না আঙ্কেল। আঙ্কেল আপনি তো আমাদের বাবার মতো না। বাবা, এই রিস্কটা আমি নিতে পারি না। শোনো, আমার ছেলের মতো একটু ভালোবেসে। আঙ্কেল রাজীব, 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 আমি তোমার জন্য কাজ করেছি রাজীব। চলে যাও এখান থেকে, না হলে বাচ্চাটাকে মেরে জলে ফেলে দেবো। আঙ্কেল প্লিজ আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। চুপ। অনন্যা, আসো দাদা, আসো দাদা, তুমি বেরোলে কেন? প্লিজ আসো দাদাকে বাঁচাও, ও সাঁতার জানে না। কিচ্ছু হবে না মা, তুমি ভয় পেও না। ছেড়ে দাও, ছেড়ে দাও ও আমাকে। ডুবে যাবে আঙ্কেল, প্লিজ ওকে অনন্যা, তুমি বাঁচাও। গাড়িতে ওঠো। চলে যাও, নাহলে একে মেরে দেবো আমি। আসো দাদা। বাবু চলো এইদিকে চলে এসো। বাঁচাও, বাঁচাও। অভিজিৎ আঙ্কেল, আমার টাকার লোভের জন্য এই দুটো বাচ্চাকে প্রাণের ঝুঁকি নিতে হলো। সব আমারই দোষ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এইসব রাজীব আঙ্কেলই করেছিল। আর আমি জানতে পেরে গেছিলাম যে মাসি কোনো খারাপ কোনো কাজ করছে, আর আমি চাইছিলাম যাতে মাসিকে পুলিশ না ধরে নিয়ে যায়। এই জন্য তুমি ড্রাগসটা এখানে লুকিয়ে রেখেছিলে, আর তার নকশা অনন্যার পুতুলে, তাই তো? ওই পুতুলটা আমি পুলিশের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, যাতে ওরা জানতে পারে যে ড্রাগস কোথায় আছে। তুমি তো সাহসী সঙ্গে সঙ্গে বেশ বুদ্ধিমান। হ্যাঁ, এখন আপনারা মাসিকে নিয়ে যাবেন। দেখো আশু, মাসি যে কাজ করেছে তার শাস্তি তোকে পেতেই হবে। কিন্তু আঙ্কেল, আঙ্কেল আপনি আমাকে আর অনন্যাকে আলাদা করে দেবেন? না বাবা, এমনটা হবে না। দেখো তোমরা তো ছোট, একা থাকতে পারবে না। আমরা কি এদের অনাথ আশ্রমে পাঠাবো? কিন্তু স্যার, ওরা দুজন আলাদা কিভাবে থাকবে? না, ওরা একদমই আলাদা থাকবে না। আমার একটা বন্ধু আছে, হাজব্যান্ড ওয়াইফ, ওরা বাচ্চা দত্তক নিতে চাইছিল, তাই ওখানে তোমরা খুবই ভালো থাকবে, ঠিক আছে? আঙ্কেল এটা তো খুব ভালো আইডিয়া। আমাদের অনাথ আশ্রমে যেতে হবে না, আর আমরা দুজন একসাথে থাকবো। কিন্তু অভিজিৎ আঙ্কেল। আরে মা, চিন্তা কেন করছো? আমরা যাতায়াত করবো, আর তোমাদের সঙ্গে দেখাও হবে। আর এটা খেয়াল রাখবো যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। আমরা ঘুরবো, মজা করবো, চকলেট খাবো। ভেরি গুড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.